এলেন মহারানী? উফ, কত ম্যানেজ দিয়ে আসতে হলো জানিস। ওরে আমার ম্যানেজওয়ালি এলেন রে। তো তোর সেই জানে তুই আজকে এসেছিস? ধুর, হবে না আমার দ্বারাও সব। সাধে বলি করিস না প্রেম, শুনলে তো। চুপ কর। আমি কি করব? তুই তো সারা দিন তোর ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকিস। কি করতাম বল? সেদিন কতবার এসএমএস করলাম, একটা এসএমএস এর ঠিকঠাক রিপ্লাই দিলি বল? দেখো এবার আমায় দোষ দিচ্ছে। তুই তো ডেঞ্জারাস মেয়ে, নিজে ভুলভাল পাবলিকের পাল্লায় পড়বি আর আমায় দোষ দিবি। তোর মতলব আমার ভালো ঠেকছে না। আমি ভাই তোর সাথে কথা বলবো না। এমনিও কত বলিস, সারা দিন মেয়েদের ফটো তুলে উনি বিরাট কাজ দেখাচ্ছেন। আহা, মেয়ে স্বর্গ, ছবি তুলতে গিয়ে যা করতে হয়। না থাক, আর বলবো না। এখনই খেপে যাবি। কি দরকার রিস্ক নিয়ে মেরে টেরে দিবি? কি বললি? আরে একবার বল। আজকে তুই মার খেতে খেতে মরে যাবি। আ লাগছে, ছাড়। আমি যাই করি, তোরা তো গায়ে লাগছে কেন? সেই, তুই যা ইচ্ছে কর, তাতে আমার কি? আমি তো তোকে অন্য একটা কথা বলতে রেখেছিলাম। কি? বিয়ে করেছিস? বাচ্চা হবে? আমি মামা হব? একবার জানালিও না। বাহ, ভালো তো। এই ব্যাংকটা চুপ করবি? আমি এইসব কবে করলাম? সুযোগ পেলে এই খালি বাজে বকা। শোন, আমি 4 তারিখ দিল্লি চলে যাচ্ছি। তোকে সেদিন কল করেছিলাম, আমারই রেজিস্ট্রেশনের সমস্যা হচ্ছিল, তাই ফাইনালি আর্যদা হেল্প করেছিল। কি? সত্যি? এই কথা তুই আজকে বলছিস? আর তুই ওই মেয়েবাজ আর্যটার সাথে কথা বলছিস? আর ইউ ম্যাড? রাগ করিস না, দেখ ওই সময়ের কোনো অপশন ছিল না রে, তাই ওকেই বলতে হলো। আমি চললাম, ভালো থাকিস। পারলে আমায় ভুলে যাস। ভুলে যাস আমাদের বন্ধুত্ব ছিল। ভুলে যাস তুই তানভীর বলে কাউকে চিনিস। আর কি? শোন, রাগ করিস না। ওই ওই না, সেদিন তানভীর একবারের জন্য দাঁড়ায়নি। তারপরে টানা 12 দিন না কোনো ফোন না কোনো এসএমএস আসে ওর দিক থেকে। আমারও ভীষণ রাগ হয়েছিল। একই সেদিন না বলে চলে আসলো। আমি দিল্লি চলে আসার পর একবারও খোঁজ নিল না। এতটা ঠুনকো বন্ধুত্ব যে আমাদের ছিল, সেটাই আমার অজানা ছিল। মনটা বড্ড খারাপ করছিল। না পারছিল ওকে ফোন করতে, না পারছিলাম পড়াশোনাতে মন দিতে। যার সাথে প্রেমটা হতে হতেও হলো না, সেও আজকাল এসএমএস করলেও বিরক্তি লাগে। তাই ক্লাস শেষে ঘরে ফিরে মনটা খারাপ করে একাকী জানালার দিকে বসেছিলাম বেশ অনেকটা সময়। হঠাৎ ফোনটা বেজে উঠতেই সম্বিত ফিরল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি তানভীর ফোন করেছে। সেই মুহূর্তে যে কতটা খুশি হয়েছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। একটা অদ্ভুত অভিমানের সুরে ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, কে? হ্যালো। বেশ ভালোই তো আছিস। হ্যাঁ, তো খারাপ থাকবো কেন? সেই ভালো থাক আর কি। হুম, হঠাৎ আমায় ফোন করলি, কিছু দরকার? হ্যাঁ রে, আমি তো তোকে দরকারই ফোন করি, জানিস না। ও। রাখছি। কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। খুব রাগ হলো। আবার মনের মধ্যে একটা অদ্ভুত ভাবনা জমাট বাঁধতে শুরু করলো। মনে মনে ভাবলাম, ফোনটা করলেও এমনভাবে কথাও কেন বলল? ওর কি কিছু হয়েছে? সেভাবে কিছুই তো জানা হলো না। ইস, আর একটু নরমভাবে কথা বললে বোধহয় ভালো করতাম। সময় যত বাড়তে শুরু করে, পড়াশোনার চাপ, এক্সট্রা ল্যাব, স্টাডি টাইমের চক্রবুহে আমিও কেমন যেন হারিয়ে যেতে থাকলাম। আজকাল আর ফোনের দিকে তাকানোর ফুরসত পাই না। ল্যাব সেরে ফিরতে ফিরতেও 11টা 30 কি কোনো কোনো দিন 12টা বেজে যায়। সকাল 9টা থেকে 6টা অবধি ক্লাস, তারপর আবার এক্সট্রা ল্যাব স্টাডির পর পৃথিবীর যাবতীয় ঘুম যেন আমার দু চোখ জুড়ে নেমে আসে। তানভীর এসএমএস করলেও সেভাবে আর রিপ্লাই দেওয়া হয় না। সেদিন সকালে ঘুম ভাঙতেই ফেলে আসা রাত্রির ঝাপসা স্বপ্নগুলো মনটাকে বড্ড খারাপ করে দিল। সারা রাত তানভীরকে কেন স্বপ্নে দেখলাম সেটাই বুঝতে পারলাম না। ঘুমো ঘুমো চোখে তানভীরকে একটা এসএমএস করলাম। বললাম, ওই বাচ্চা, গুড মর্নিং। কিন্তু এসএমএসটা ডেলিভার্ড হলো না। মনটা কেমন যেন কু ডাকতে শুরু করলো। একবার ভাবলাম একটা কল করে নিলেই হয়, বেকার টেনশন করছি। কিন্তু ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে আরও দ্রুত।
তাই ক্লাসের কথা মনে পড়তেই রেডি হতে শুরু করলাম। ক্লাসে যাবার পথে 3 থেকে 4 বার ফোন করার চেষ্টা করলেও তানভীরের নাম্বারটা প্রতিবার ফোন সুইচ অফ এলো। সেদিন দুপুরে টিফিনে ব্রেক সবে বেরিয়ে ফোনটা হাতে নিতেই দেখলাম তানভীরের 3টে মিসড কল। মনটা কেন জানি না শান্ত হলো। একটা তীব্র উত্তেজনা নিয়ে ফোনটা ব্যাক করলাম। ওপাশ থেকে তানভীর ফোনটা রিসিভ করলো। কোথায় তুই? ক্লাস থেকে বের হলাম। তুই? গেট 1 তোর ক্লাস থেকে কত দূরে? মানে? বাংলায় তো বললাম, তুই কি বাংলাও বুঝিস না? না মানে তুই জেনে কি করবি? কি সব বলছিস? গেট 1-এ চলে আয়, অপেক্ষা করছি। সেদিন প্রথমবার ক্লাস না করে সত্যিই তানভীরের সাথে দেখা করব বলে গেটের কাছে চলে এলাম। মনে মনে বারবার হচ্ছিল সত্যিই কি তানভীর এসেছে, নাকি এবারেও ও মজা করছে। গেটের কাছে আসতেই দেখলাম রাস্তার ওপাশে ও অপেক্ষা করছে। পাক্কা 3 মাস 12 দিন পর ওকে এত কাছ থেকে দেখে কেন জানি না মনটা খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল ওকে এক ছুটে জড়িয়ে ধরি। মনে হচ্ছিল যেন কেউ আমার সামনে স্বয়ং স্বর্গ এনে দিয়েছে। রাস্তা পার হয়ে ওর সামনে দাঁড়াতেই তানভীর বলল, বসা যায় কোথাও? তুই এখানে এখন একা? যেটা জিজ্ঞাসা করলাম সেটা বল। হ্যাঁ, অনেক জায়গা আছে। চল। মিনিট 5 হেঁটে আমরা একটা উদ্যানে গিয়ে বসলাম। আসার সময় খেয়াল করছিলাম এই কটা মাসে ও কেমন যেন শুকিয়ে গেছে। সেই প্রাণবন্ত ব্যাপারটা নেই। দুজনে একটা গাছের নিচে বসতেই আমি বললাম, হঠাৎ তুই এখানে, তাও আবার কাউকে কিছু না বলে? এমনি। এমনি বলে কিছু হয় না। আর তোকে এমন কেন শুকনো লাগছে? কি হয়েছে তোর? কিছু না। 2 মিনিট চুপ করে বসতে ভগবান তোকে শেখায়নি, তাই না রে? তাই বলে তুই কলকাতা থেকে দিল্লি চলে এলি? আর তুই বলছিস আমায় বিশ্বাস করতে হবে তোর কিচ্ছু হয়নি? মানলে মান, না মানলে না মান, আমার কি? আগে বল তোর কি হয়েছে। শুনবি? হ্যাঁ শুনি। আমি তোকে ভালোবাসি মিতুল। তোকে ছাড়া আমি থাকতে পারছি না। এই কদিনে আমি না করেছি একটা প্রজেক্ট, না কোনো ছবি তুলেছি, না অফিসে গেছি। মিতুল, আমি তোকে খুব মিস করছি, খুব। একটাবার ছুতে চাই তোকে, একটাবার ফিল করতে চাই। তুই সে আমার পুরনো ঝগড়ুটে মিতুল। আমি পারবো না তোকে ছাড়া থাকতে। বিশেষ করে যে কলকাতাকে আমার এত ভালো লাগতো, সেই কলকাতা যেন আমার গলায় কাটার মতো বিধে আছে। মিতুল, তুই আমার ভালো থাকা, তোর এই অকারণে ঝগড়া করা, তোর আদো আদো কণ্ঠস্বর, সবটা সবটা আমার নেশা মিতুল। আমি পারবো না এই সব কিছু ছেড়ে থাকতে, তাই তোর কাছে পালিয়ে এসেছি। শো, কি হয়েছে তোর? এই তো আমি তোর পাশে আছি। এমন করছিস কেন? আমিও তোকে ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি। জানিস, আমি তোর মতন কাউকে খুঁজে পাইনি বলেই বোধহয় প্রেমটা করে উঠতেই পারিনি। তোকে জড়িয়ে ধরে আমি সারাটা জীবন কাটাতে চাই। থাকবি পাশে? গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।